বাংলা বলছে আজকের পর্বে অবশ্যই ইয়াস পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ কতগুলো বিষয় রয়েছে। কেন এই কথাটা বলছি, আজকে গতকাল আমরা দেখলাম যে ইয়াস ল্যান্ডফলের পর কতগুলো বিষয় সামনের দিকে চলে এলো। বিশেষভাবে দীঘার প্রশ্ন, দীঘাতে উন্নয়ন অনেকদিন ধরেই উন্নয়ন হচ্ছে, বিশেষ করে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উন্নয়নের প্রশ্নটা খুব জোরালোভাবে সামনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দীঘা উন্নয়ন বোর্ড তৈরি হয়। দীর্ঘদিন ধরে একটা রাস্তা বা ড্রাইভ তৈরি হচ্ছে। অতীতেও দেখেছি দীঘার উন্নয়ন কীরকমভাবে হয়েছে, একেবারে সমুদ্রের জানলা দিয়ে সমুদ্র দর্শন। এই ছিল বিভিন্ন ধরনের হোটেল ব্যবসায়ীদের পর্যটকদের টেনে নিয়ে আসার, মানে 1 কিলোমিটার হেঁটে গিয়ে কেউ সমুদ্র দেখতে পারবেন না, জানলা দিয়ে দেখতে হবে। বুলডোজার দিয়ে গোড়াতে হয়নি, একেবারে ঢেউয়ের তোড়ে অনেকটাই ভেসে চলে গেছে। বারবার করে উন্নয়নের এই প্রশ্নটা আমরা তুলে ধরি আর+ নিউজে, এবং বিশেষভাবে বাংলা বলছে তো এটা নিচে, এবং দীর্ঘদিন ধরে আর+এর যে টক শোতে এই বিষয়টাকে বারবার করে গুরুত্ব দিয়ে আসার চেষ্টা করেছি যে উন্নয়নের মডেলটা কি হবে। প্রকৃতির রোষের সামনে সবই কীরকম অসহায়, বিশেষ করে উপকূলবর্তী যে অঞ্চলগুলো ভারতবর্ষের যদি আমরা দেখি যে একেবারে মহারাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো থেকে উড়িষ্যা, বাংলা, সমুদ্র সেখানে রয়েছে। ফলে উপকূলবর্তী অঞ্চলগুলোতে মৎস্যজীবী তাদের নিজস্ব যে জীবনযাপন তার কিন্তু যে বিরাট পরিবর্তন হয়েছে তা নয়। একেবারে কুড়ে ঘরের মতো জায়গায় তারা থাকেন, ঝড় এলে উড়ে যায়, শেল্টার হাউসে থাকেন, কিন্তু হোটেল বা সমুদ্রের পাড়ে সমস্ত একটা ধ্বংসলীলা। প্রথমে একটু দীঘার ছবিটা আপনাদেরকে একটু দেখাতে চাইব। দেখুন কালকের পরিস্থিতি পর এই রকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে 15,000 কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে, এবং প্রায় 4 লক্ষ বাড়ি এবং 1 কোটির মতো মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাড়িগুলোর অবস্থা দেখুন, সমুদ্র পৃষ্ঠ থেকে একেবারে খুব কাছে, মানে কয়েক মিটার দূরে এই সমস্ত বাড়িগুলো তৈরি হয়েছে। সমুদ্রের এই তাণ্ডবে দীঘার যে সমস্ত জায়গা যেখানে অনেকেই ট্যুরিস্টরা এসে বসে দীঘার সমুদ্রকে দর্শন করতেন, তাদের সমস্ত জায়গাটা একেবারে গুড়িয়ে তছনছ হয়ে গেছে। এই ছবিটা দেখতে দেখতেই বারবার করে যে নতুনভাবে গড়ে তোলার সময় এই বিষয়টাকে নিঃসন্দেহে মাথায় রাখতে হবে যে প্রকৃতি এবং পরিবেশ। নারকেল গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, এবং সমুদ্র পাড়ে নারকেল গাছগুলো কিন্তু তার শিকড় অনেক দূর গভীরে গ্রথিত থাকে আমরা জানি, কিন্তু ব্যাপক যে গাছ, সেই গাছের অভাব। শুধুই কি কংক্রিটাইজ করলে কি এই রোজ থেকে বাঁচা যাবে? এই প্রশ্নগুলো আগামী দিনে বিশেষভাবে কোভিড পরবর্তী যে বাংলা, সেই কোভিড পরবর্তী বাংলায় নিঃসন্দেহে এই বিষয়গুলোকে আমরা আরও বেশি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। রামনগর, পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গা আজকে পরিদর্শন করলেন অখিল গিরি। আপনারা জানেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট লিডার, যিনি জিতে এসেছেন, এবং রামনগর থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন, এবং কীভাবে ত্রাণ সামগ্রীগুলোকে কাজ পরিচালনা হবে সেই ব্যাপারে পরিদর্শনে রয়েছেন অখিল গিরি, যিনি রাজ্যের এখন মৎস্যমন্ত্রী। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। পূর্ব মেদিনীপুরে ভয়ঙ্কর, কেননা ল্যান্ডফল উড়িষ্যাতে হলো, তার যে একটা ব্যাপক প্রভাব যে দীঘাতে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। দীঘার ঠিক একটু আগেই রামনগর, অর্থাৎ উপকূলবর্তী এই অঞ্চলগুলোতে জলের তোড় অনেক দূর অব্দি বিস্তৃত হয়েছে, এবং হাওয়ার তোড়ে বাড়ি ঘর দৌড় রাস্তাঘাট যে পরিস্থিতি তা আপনারা দেখছেন। কিছু নেই, আমাদের দেখাতে পারলাম না, কি করে হবে? আমাদের কিছু আসবে কত টাকা পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমি বলতে পারবো না, শুধু এইটুকুই বলতে পারি পূর্ব মেদিনীপুর জেলায় শুধু প্রাইভেট এবং সরকারি করে মাছ ক্ষতি হয়েছে 1,000 কোটি টাকার, আরও বেশি হতে পারে। শুধু চিংড়ি মাছ, প্রন যেটা ভ্যানামি, সেটা ক্ষতি হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। তার বাদে আরও সাদা মাছ বিভিন্নভাবে আজকে গেছিলাম ফার্মে, দেখে এলাম কত টাকা পরিমাণ ক্ষতি। আপনারা শুনলেন যে প্রায় 1,000 কোটি টাকার মতো মাছের ক্ষতি হচ্ছে। বড় বড় মাছ অনেক নষ্ট হয়ে গেছে, বিশেষ করে যারা মৎস্যজীবী রয়েছেন, যাদের ট্রলারের সেখানে কারবার রয়েছে,
অনেক বড় বড় মাছ যদি এইভাবে নষ্ট হয়ে যায়, ভেসে যায়, স্বাভাবিক একটা বিরাট ক্ষয়ক্ষতির সামনে এসে দাঁড়িয়েছে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। একেধারে লকডাউন বাড়ছে 15ই জুন পর্যন্ত। লকডাউন বলতে আংশিক লকডাউন, যেটা হচ্ছে কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। অন্যদিকে কোভিড পরিস্থিতি, রাজ্যের এই অর্থনৈতিক এই পরিস্থিতির মধ্যে এরকম একটা দুর্যোগ, ঠিক গতবারেও এরকম হয়েছিল, আমফানের দুর্যোগ কীভাবে সাঁড়াশির মতো চেপে বসেছিল বাংলায়, এবারও প্রায় সাঁড়াশির মতোই চেপে বসেছে। অর্থাৎ এর থেকে অতিক্রম করতে গেলে একটা অন্য ধরনের রাজনৈতিক দর্শন, একটা সদিচ্ছার প্রশ্ন আসে। এই প্রশ্নটা কতটা সম্ভব, যদি কেন্দ্র এই ব্যাপারে কতটা সহযোগী ভূমিকায় থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। এই বৈঠকের পর আমরা নিশ্চয়ই আশা করব যে আমফানের মতো যাতে না হয়, পুরো বিষয় নিয়ে শুধুই রাজনীতি, কারণ অ্যাফেক্টেড মানুষ হয়েছেন এবং এই অ্যাফেক্টেড হবার পর যাতে ঠিক জায়গায় মতো ত্রাণ পৌঁছয়, ঠিক মতো হচ্ছে যারা বেনিফিশিয়ারি হয় তাদের কাছে যাতে ঠিক মতো পৌঁছয়, যাতে কোনো রকম দুর্নীতি না হয়, এই ব্যাপারে আর+ নিউজ অন্তত যথাযোগ্যভাবে তার দায়িত্ব পালন করবে। যেখানে যা সেই সত্যটাকেই তুলে ধরার চেষ্টা করবে। আমরা যাব প্যানেলে, কিন্তু তার আগে যে গতবার আমফানে এই যে একটা দুর্নীতি তৈরি হয়েছিল, বিশেষ করে বাঁধগুলো নিয়ে, নদীমাতৃক এই দেশে সুন্দরবন বা বিভিন্ন জায়গায় বাঁধগুলোকে নিয়ে যে ব্যাপক দুর্নীতি, আর স্পষ্ট ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন এই বিষয়ে একটু শুনে নেব। 15,000 কোটি টাকার মতো ড্যামেজ এখনো পর্যন্ত আমরা পেয়েছি। এবং এছাড়াও আজকেও মনে রাখতে হবে কতগুলো টর্নেডোর নামে, কতগুলো টর্নেডো মানে হাফ টর্নেডো বা ফুল টর্নেডোর মানে ঘূর্ণিঝড় হয়ে গেছে। যেমন অশোকনগরে অনেকগুলো বাড়ি ভেঙেছে, তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, শান্তিপুর ক্ষতিগ্রস্ত হয়েছে, নদিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, বহরমপুরে যেমন বাঁধ পড়ে 2 জন মারা গেছে। এইরকম কলকাতার ওপর দিয়েও কিন্তু অনেকগুলো ঘূর্ণিঝড় হয়ে গেছে। এইরকম অনেক জেলায় পরে তোমরা হয়তো রিপোর্ট পাবে আরও অনেক ঘূর্ণিঝড় অনেক জায়গায় হওয়াতে আজকেও কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এইটা কিন্তু তোমার অঙ্কটা পরে প্লাস হবে। এখন মোটামুটি একটা 15,000 কোটির মতো আমরা লস পেয়েছি। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? হয়েছে তো 2-2.5 বছর হয়েছে। জলের স্রোত ছিল, সব কিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? 3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো? কতদিন ধরে তোমরা মনিটরিং করো? কেন এতদিন টাইম লাগে? না, নো, আমি নিজে দেখেছি, আমি বারবার, আমার 10 বার ঘোরা হয়ে গেল, তো আমি দেখতেই পাচ্ছি না কমপ্লিট হচ্ছে। প্রতিবারই বলছে হচ্ছে। কাজটাকে নেগলেক্ট করার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। টাকা কি কম নিচ্ছে না, টাকাটা টাইম মতো নিচ্ছে না? তাহলে কেন তারা তো ম্যাগনেটিস বার্নিং হোক আর যেই হোক, কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাগুলো সব ভেঙে গেল? তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে। দীঘাতে যে অঞ্চলে ঠিক যেটা ওল্ড দীঘাতে আমরা দেখেছি, নিউ দীঘাতেও কিছুটা পোর্শনে রয়েছে, সেখানে একটা গ্যালারির মতো ব্যবস্থা থাকে। একদিকে সেটা যেমন কংক্রিটের, এটা যেমন হচ্ছে ঢেউয়ের তোড়কে আটকায়, ঠিক তেমনভাবে হচ্ছে যখন সমুদ্রে ভরা কোটাল থাকে না বা অন্যান্য সময় থাকে না, সেখানে থেকে বসে সুন্দর সমুদ্র দর্শন করা যায়। সব ভেঙে চুরমার। কীভাবে হলো, কেন হলো, এই বিষয়ে এনকোয়ারির নির্দেশ তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোথাও একটা দুর্নীতি। কেউ বলেন, এমনকি এরকমও দাবি উঠে গেছে যে সুন্দরবনেও নাকি, যেখানে সুন্দরবন চিরকালই হচ্ছে নদীর ভাঙে আবার গড়ে, নতুন চর তৈরি হয়, সেখানে বলছে কংক্রিট আবার হবে। কত রকমের শুনতে পাচ্ছি। অর্থাৎ কোথাও এই হচ্ছে যে কেউ এটাকে চাপিয়ে দিয়ে উন্নয়নের নামে হচ্ছে এই যে লুটপাট করার যে পদ্ধতি, এই পদ্ধতির দিকে শুরুতেই যাকে বলে বেড়াল মেরে দেওয়া, যেটা মুখ্যমন্ত্রী করেছেন, এটা একটা অবশ্যম্ভাবী একটা দিক। এবং এই ব্যাপারে আজকে বাংলা কি বলছে, এই ব্যাপারে আমরা অবশ্যই থাকবো। ডক্টর সুজীব কর রয়েছেন, তিনি বিশিষ্ট পরিবেশবিদ, এবং বারবার করে আমরা সুজীববাবুর সাথে বেরিয়েছিলাম অন্তত এই ইয়াস আসার আগে, যে কলকাতাতে যদি সত্যি ঝড় বয়ে যেত অন্তত 60 কিলোমিটার বেগে, যা উন্নয়ন হয়ে রয়েছে 70 বছর ধরে, তাতে যা জলের এবং তাতে যদি ঘন্টাখানেক বৃষ্টি হতো, এবং আসার সময়ও দেখছিলাম যে অনেক গাছ ভূপাতিত হয়েছে। একেই হচ্ছে শহরে 32% যেখানে হচ্ছে গ্রিনারি থাকার কথা, তা তো নেই কলকাতা শহরে, এবং এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ আজকের যারা রাজনীতিতে এই সময়ে রয়েছেন, তাদের আগামী দিনের এই পথ তারা নির্দেশ করবেন। প্রথমে সুদীপ রাহা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, স্বাগত জানাচ্ছি। বিজেপি নেত্রী কেয়া ঘোষ রয়েছেন,
এবং আবহাওয়া বিশেষজ্ঞ পরিবেশবিদ ডক্টর সুদীপ কর রয়েছেন। আমি প্রথমে সুদীপের কাছে আসবো। সুদীপ, এই সময় তুমি একজন রাজনীতিবিদ, তরুণ বয়স্ক, এই যে পর এরকম একটা আঘাত, রাজ্য সরকার অ্যালার্ট ছিল, নিঃসন্দেহে অ্যালার্ট থাকার কারণে প্রাণহানি ঘটেনি, কিন্তু এই ধ্বংসলীলার সামনে প্রচুর ধ্বংস হয়ে গেছে। এবং যে জায়গাটায় তিনি পয়েন্ট আউট করছেন যে এই কংক্রিটের বাঁধ এগুলো এত টাকা দেওয়া হচ্ছে, কি করে এগুলো ধসে যায়, কি বলবে? না, এটা তো মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তিনি তার সরকারি আধিকারিকদের সাথে কথা বলেছেন যে তিনি যদি মনে করে থাকেন যে কোথাও কোনো কাজে গাফিলতি হয়েছে, সেটা তো প্রশাসক হিসেবে তিনি সেটা তদন্ত করতেই পারেন। কিন্তু এটার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে এই সরকার এই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আগেই কিন্তু 11 লক্ষেরও বেশি মানুষকে আমাদের সরকার কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে পেরেছে। এমনকি আমি নিজেও কিছু কিছু জায়গা দেখার সুযোগ পেয়েছি। সমস্ত জায়গাতেই কিন্তু দেখবেন কোভিড প্রোটোকল মেনে শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে, অর্থাৎ এই করোনা তারপরে এই একটা ঝড়, মুখ্যমন্ত্রী এটাও গতকালকেও সম্ভবত প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে এটা একটা ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে। এই প্রতি মহামারী চলছে আর প্রতি বছর একটা করে ঝড়। এটার এই সামগ্রিক বিষয়টাকে যদি আলোচনা করতে হয়, আমার মনে হয় যদি পরিবেশবিদরাও আমাদের সঙ্গে এই আলোচনাটায় থাকেন যে সাধারণ মানুষ তারা কি করে আরো সতর্ক হবেন, এই যে বৃক্ষচ্ছেদন, গাছ কাটা ইত্যাদি ইত্যাদি এই সামগ্রিক বিষয়গুলোর সাথে তো এগুলো জড়িত। আমি শুধু একটা কথাই বলবো যে মুখ্যমন্ত্রী এটার পাশাপাশি সাধারণ মানুষ এবং আপনাদেরকে আমি বলবো আমফানের তুলনায় এবারে কিন্তু সরকার আরো অনেক বেশি সতর্ক থেকে অনেক ক্ষয়ক্ষতিকে আটকে দিতে পেরেছে। প্রাণহানির যে ঘটনা সেগুলো দেখুন কত কম। এবং আমি এটার পাশাপাশি বাংলার সাধারণ মানুষকে আরো একটা কথা বলবো, এই পরিস্থিতিতে রাজনৈতিক বেড়াজাল টপকে আসুন আগে আমাদের প্রিয় বাংলার মাটিকে বাঁচাই। এই মাটিকে বাঁচানোর লড়াইতে আমাদের প্রত্যেককে এক হয়ে লড়তে হবে। যার বাড়িতে জল ঢুকে গেছে তাকে রেস্কিউ করবার দায়িত্ব আমরা যারা রাজনীতির কর্মী আমাদের প্রত্যেকের, সে আমরা যে দলই করি। এবং বাংলার সরকার তারা কিন্তু সতর্ক রয়েছে, সজাগ রয়েছে। আজকে মুখ্যমন্ত্রী আরো একটি ঘোষণা করেছেন এটার পাশাপাশি, সেটা হচ্ছে দুয়ারে ত্রাণ। 3 থেকে 18 জুন ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র জমা নেওয়া হবে, 19 থেকে 30 জুন সেটা ভেরিফাই করা হবে, আর 1 থেকে 8 জুলাই ক্ষতিগ্রস্তরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে টাকা সেটা পাবেন। সুতরাং বাংলার সরকার সজাগ আছে। এটা কি আমফান পরবর্তী অভিজ্ঞতা থেকে এই বিষয়টা দুয়ারে, মানে এই দুয়ারে পৌঁছে যাওয়া, এটা নিঃসন্দেহে গোটা পৃথিবীর কাছে এটা একটা নিঃসন্দেহে এখন একটা নিদর্শন হয়ে যাচ্ছে যে সরকার নিজে দুয়ারে গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ত্রাণটা দুয়ারে পৌঁছলো কেন? গতবার অনেকে ত্রাণ পাননি, ত্রাণ নিয়ে ভীষণ অভিযোগ উঠেছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সেটাও অনেকটা কি এতে মানে রোকা যাবে বলে? সুজিতদা, মুখ্যমন্ত্রীকে এবং দলের নেতাদেরকে কিছু কিছু রাজনৈতিক দলের লোক তারা চালচোর বলেছিল, ডালচোর বলেছিল, ত্রিপল চোর বলেছিল। এই নির্বাচনের সময় পর্যন্ত এখন যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, তিনি তৃণমূল কংগ্রেসের সব কর্মীরা নাকি চালচোর, ডালচোর, ত্রিপল চোর, আবার বলছে ভ্যাকসিন চোর, এই সমস্ত বলেছিলেন। তার জবাব কিন্তু বাংলার মানুষ দিয়েছে। সুতরাং এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিতর্ক, যাদের স্বভাব বিতর্ক করা, যাদের কাজ কিছু যারা করে না, 72টা বিধায়ক জিতেছে, কজন রাস্তায় আছে বলুন তো? 18 জন সাংসদ জিতেছে, কজন রাস্তায় আছে বলুন তো? সুতরাং অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা কি বলছে সেটা তাদের রাজনৈতিক, তাদেরকে কিছু তো বলতে হবে। তাদের তো রাজনৈতিক ভাবে বাঁচার জন্য অক্সিজেন দরকার। তারা তাদের মতো বলছেন, তারা বলুন। তাদেরও দলের কোনো কর্মী সমর্থক তারা যদি আটকে পড়ে থাকেন, প্রশাসনকে জানান, তৃণমূল কংগ্রেস কর্মীদের জানান, আমরা রেস্কিউ করব। আমি সুদীপের কাছ থেকে বক্তব্য শুনে নিলাম। এবার হচ্ছে স্বাভাবিকভাবে প্রথম থেকেই হচ্ছে যেহেতু এগুলো রয়েছে, শাক দিয়ে মাছ ঢাকার কোনো ব্যাপার নেই। জনাদেশও এসেছে বাংলায় এবং সেই জনাদেশের পর আমরা একটা নতুন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছি। এবং আমি করব যে কারোর বক্তব্য থাকলে অন্যের বক্তব্য আঙুল তুলবেন। আমি একটু কেয়া ঘোষের কাছে আসব। একটা হচ্ছে প্রাক কোভিড ভারতবর্ষ বা বাংলা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, একটা প্রাক কোভিড আর একটা হচ্ছে কোভিড পরবর্তী। এই কোভিড পরবর্তী বাংলার কি চিত্রটা হতে চলেছে তার একটা পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে ত্রাণ এসে গিয়ে পৌঁছচ্ছে। এই সমস্ত বিষয়গুলোতে আমরা দেখেছিলাম যে ইয়াসের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে বক্তব্য ছিল, দিলীপ বাবুর একটা বক্তব্য সামনে এসেছিল, যদিও এটা প্রিন্টেড ছিল, কোনো বাইট ছিল না, যে রাজ্য সরকার অন্তত
ভালো কাজ করছে, পরবর্তী সময় এটা ভারতীয় জনতা পার্টির মিডিয়া সেল অফিসিয়ালি ওটাকে ফেক বলে ঘোষণা করেছে। আমরা একটু একেবারে 2 আর 2 4টা একটু মিলিয়ে নিতে চাই। কেয়া সত্যিই তো অ্যালার্ট কি সরকার যথেষ্টভাবে করেছে বলে প্রাণহানি আটকানো গেছে? আর তোমাদের যারা বিধায়ক যারা রয়েছেন, পূর্ব মেদিনীপুর থেকে যথেষ্ট সংখ্যক বিধায়করা এসেছেন, তারা কোথায় রয়েছেন? প্রথমেই আমি বলি আপনার চ্যানেল মারফত সুজিত দা, যে যারা দেখছেন, এত মানুষ তাদের গৃহহীন হয়েছেন, এত মানুষ তারা সর্বস্ব খুইয়েছেন, তাদের প্রতি অবশ্যই আমাদের গভীর সমবেদনা আছে। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। একটা জিনিস বুঝতে হবে যে দুয়ারে ত্রাণ বলছেন, কেন দুয়ারে ত্রাণ? কারণ আমরা দেখেছি আমফানের সময় কিভাবে চাল চুরি হয়ে যেত। একদম আমরা দেখেছি, আপনাদের সোশ্যাল মিডিয়া বলুন, আপনাদের মানে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখেছি কিভাবে চাল চুরি হয়ে যেতে। ভালো চাল ঢুকছে যেটা কেন্দ্রীয় সরকারের, সেটা খারাপ চাল দিয়ে বদলেও চলে যাচ্ছে। কোথাও কোথাও চাল চুরি হচ্ছে, ত্রিপল তো চুরি হয়েছে, এমনকি ত্রিপল চাইতে গিয়ে মহিলাদের ধর্ষিতা পর্যন্ত হতে হয়েছে। আমি আপনাকে অন্তত একটা উদাহরণ এক্ষুনি আমি আপনাকে বলছি। সিঙ্গুরের ঘটনা, এক মহিলা, তিনি তার লোকাল তৃণমূল নেতার কাছে তিনি ত্রিপল চাইতে গিয়েছিলেন আমফানের পর, এবং তারপর তাকে ধর্ষিতা হতে হয়েছিল। যাই হোক, সেই মহিলার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখাও করতে গেছিলাম। এই হচ্ছে প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2009 বলেছিলেন যে সেই কেন্দ্রীয় সরকারকেই বলেছিলেন যে তদানীন্তন সিপিএম সরকারের কাছে আপনি টাকা পাঠাবেন না, আয়লার পরবর্তী সময় টাকা পাঠাবেন না, কারণ সেই টাকা সিপিএম সরকার বেড়ে দেবে। ঠিক এই ব্যাপার ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা বলছেন না। তার কারণ আমরা অত্যন্ত দায়িত্বশীল বিরোধীর দায়িত্ব পালন করছি, এবং আমরা চাই যে টাকাটা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছেন, নরেন্দ্র মোদী সরকার পাঠাচ্ছেন, সেই টাকাটা যেন আক্ষরিক অর্থে মানুষের ত্রাণে বা মানুষের কাজে লাগে। আর এই যে এই সেফ হোম শেল্টার যে বিশাল বিশাল একটা উদাহরণ সব দিচ্ছেন না, সেটা নিয়ে হয়তো পরবর্তী পর্যায়ে সুযোগ পেলে নিশ্চয়ই আলোচনা করবো। আমার খুব জানতে ইচ্ছা করছে যে এতগুলো 134টা ড্যাম যে ভাঙার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানতে চাই কোথায় কোথায় পরিসংখ্যানটা জানতে চাই, কোথায় কোথায় কতগুলো ড্যাম ভেঙেছে। উনি বললেন 15,000 কোটি টাকার ড্যামেজ হয়েছে। বেশ, তো হতেই পারে এরকম একটা বড়, যদিও আমাদের এখানে সাইক্লোনটা অত বিশাল ক্ষতি করেনি, অত্যন্ত আশার কথা, কিন্তু পার্শ্ববর্তী রাজ্যে নিশ্চয়ই হয়েছে। কিন্তু যেটাই ক্ষতি হয়েছে, এই যে ক্ষতির পরিসংখ্যান, একটা মুখে একটা সংখ্যা বলে দেওয়া, সেটা তো ঠিক কাজের কথা নয়। আর এই যে এত মানুষ যে সেফ হোম বা শেল্টারে গেছে, এটা নিয়ে আমি দুটো বক্তব্য রাখবো। এখানে 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 স্বাভাবিক প্রশ্ন থাকবে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ 2009 সালে একটা ঘটনা, ম্যানমেড বন্যা বা সরকার কাজে লাগায় না টাকা, 2009 দুর্নীতি, 1978 সালের বন্যার অভিজ্ঞতা আমার রয়েছে, অসাধারণ কাজ করেছিল সিপিআইএম সরকার তৎকালীন। শ্যাম বেনেগালের একটা সিনেমা আছে আরোহণ, ছবিতে দেখিয়েছিল যে কিভাবে গ্রামে এত ত্রাণ কার্য, শুনে নাও না বাবা, সবসময় বলবে নাকি, ত্রাণ কার্য করতে গিয়ে কিভাবে তারা গ্রামে গ্রামে ঢুকতে পেরেছিল। কিন্তু সেই সময় দুর্নীতির অভিযোগ এসেছিল যে দুধ পাঠানো হয়েছিল, ওই দুধ দিয়ে নাকি কমরেডরা পায়েস খেয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কোন সা নতুন ইয়ে করলো? দিলীপবাবু বলছেন এত টাকার দরকার নেই, তুমি বলছো 15 কোটি টাকার, এই এস্টিমেশনটা কি করে তোমরা বুঝে ফেলো? মুখ্যমন্ত্রীর কথাকে খণ্ডন করার আগে এই কথাটা একটু আমি একটু শুনতে চাই। কে ঘোষ, জননেতা শুভেন্দু অধিকারী কোথায়? ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কোথায়? আপনি দেখছেন না, সেটা আপনার সমস্যা। জননেতা শুভেন্দু অধিকারী গত 3 দিন ধরে নিজের বিধানসভাতেই রয়েছেন, এবং গতকাল তাকে বাধা দেওয়া হয়েছে। তাকে শুধুমাত্র বাধা না, তার গাড়ি আরো ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। তাকে বলা হয়েছে কেন বেরোচ্ছে। ওকে বুঝে গেছি ওই চর্বিত চর্বণ রাজনীতির। আমি আসবো আমি ডক্টর সুজীব বাবু সরাসরিভাবে পরিবেশবিদদের আহ্বান করল। সুদীপ রাহা এই সময়কার রাজনীতি করে, ও ছাত্র নেতা এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। যে পরিবেশের জায়গা থেকে সরাসরি, আমার মনে হয় যেটা আপনার কাছে একটা সুযোগও বটে, রাজ্যে বিপুল ম্যান্ডেট নিয়ে, এবং অনেকেই বলছেন, বিশেষভাবে আমরা সুজীববাবুকে জানি, উনি এমনই একজন ভূতত্ত্ববিদ। বিগত 5 বছর ধরে ভূমিকম্পের আগাম পূর্বাভাস উনি সবচেয়ে বেশি, প্রায় 98% থেকে 99% মেলাতে পারেন। এবং এই যে এটা যে বাংলার দিকে এটা হিট করবে না, এটা পরশু দিন রাত 12:30টার সময় তার একটা টুইট ছিল যে এটার কিন্তু গতিপথ ঘুরছে। তো সুজীববাবুর কাছে আমার প্রশ্ন, আপনি নিজে দীঘাটা জানেন, কেন আপনি দীঘা অঞ্চলেরই আপনি বাসিন্দা। এই যে একটা কংক্রিটাইজেশন
এই যে ভেঙে যাওয়া, এই যে কলকাতা শহর মানে দীর্ঘদিন ধরে তো এটা মানে বলছেন, আজকে মুখ্যমন্ত্রী এই বিষয়টার দিকে এগোচ্ছেন, সত্যি তো টাকা তো দিচ্ছি, তারপরে যদি, তাহলে কি স্থানীয় স্তরের দুর্নীতি, আমলাতন্ত্র, না অযোগ্য বিরোধিতা? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন, প্রথমত একটা এত বড় একটা ডিজাস্টার, এই ডিজাস্টারের অ্যাকচুয়ালি আমি বলি যে ঠিক অন্যভাবে বিষয়টাকে পর্যালোচনা করা দরকার। সেটা হচ্ছে ডিজাস্টার তো শুধুমাত্র অর্থনৈতিক ডিজাস্টার নয়, তার সঙ্গে থাকে একটা সোশ্যাল ডিজাস্টার, এবং তার সাথে থাকে একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার এবং একটা সাইকোলজিক্যাল ডিজাস্টার। প্রথমত দেখুন, এই অর্থনৈতিক ডিজাস্টার এবং যেটা সোশ্যাল ডিজাস্টার, সেটাকে হয়তো পরবর্তী সময়ে সরকার ত্রাণ, ভর্তুকি ইত্যাদি ইত্যাদি দিয়ে ম্যানেজ করে ফেলতে পারবেন। কিন্তু যেটা ইকোনমিক ডিজাস্টার, সেটাকে ম্যানেজ করা গেলেও আলটিমেটলি যে সাইকোলজিক্যাল ডিজাস্টার, সেটাকে ম্যানেজ করা যায় না, এবং যেটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার, সেটাকে ম্যানেজ করা যায় না। এবারে আসছি আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে দীঘা অঞ্চল। দীঘার এই সি বিচের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু আমরা বহু বছর আগে থেকে বলছি যে দীঘা ঠিক এই পরিকল্পনাকে সাপোর্ট করবে না। কারণ সমুদ্রের কতগুলো নিজস্ব পদ্ধতি আছে, ভূমিভাগের ভাঙা গড়ার খেলা সেখানে একটু অন্য রকম ভাবে হয়। এবারে সামুদ্রিক অঞ্চলের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা দরকার, সেটা সঠিকভাবে যদি গৃহীত না হয়, তাহলে সমুদ্রের হাতে কিন্তু এনরমাস ক্ষমতা আছে সুজিতদা। আপনারা দেখে থাকবেন যে সমস্ত বোল্ডার গুলোকে তুলতে জেসিবি মেশিন দরকার হয়, সেই সমস্ত বোল্ডার গুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে সমুদ্র। ঘটনাটা হলো যে আমরা কি শুধুমাত্র সৌন্দর্যায়ন করব, নাকি পরিবেশটাকে বাঁচিয়ে সৌন্দর্যায়ন করব? প্রথমত পরিবেশের দৃষ্টিভঙ্গিতে যদি পর্যালোচনা করা হয়, তাহলে সি বিচ থেকে প্রায় 500 মিটার দূরত্বের মধ্যে কোনো কনস্ট্রাকশনই থাকার কথা নয়। দ্বিতীয় যে বিষয়টা, ওল্ড দীঘা হচ্ছে ভীষণ সেন্সিটিভ একটা সি বিচ, এবং ওল্ড দীঘা সি বিচে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই পরিকল্পনা সাইন্টিফিক্যালি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে ফ্লুইড ডিনামিক্স অর্থাৎ তরলের গতিজাড্য, অর্থাৎ সমুদ্রের ঢেউ এসে যখন আছড়ে পড়বে, তারপরে সেটা তার সামনের ব্যারিয়ারের উপরে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওল্ড দীঘা বিচ আপনারা জানেন খুব দ্রুত গতিতে ভেঙে যাচ্ছে। কেন ভাঙছে সেই জায়গাটায় আসতে হবে। সেটা হচ্ছে সমুদ্রে যখন ঢেউ আসে, তখন সি বিচের ঢালটা আস্তে 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 সারফেসের দিকে বাড়তে থাকে। এখন এই সারফেসের দিকে বাড়ার যে স্লোপটা, এই স্লোপটা কিন্তু মোটামুটি একটা ধীর ঢাল সম্পন্ন। কিন্তু ওল্ড দীঘার ক্ষেত্রে এই সারফেসের ঢালটা তুলনামূলকভাবে অনেক খাড়াই। কেন খাড়াই হলো? এই সৌন্দর্যায়নের পদ্ধতিতে যেতে গিয়ে, সি বিচকে বাঁধাতে গিয়ে সেই স্লোপটাকে অ্যাকচুয়ালি কেটে ফেলা হয়েছে, নষ্ট করা হয়েছে। দীঘা সি বিচটাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সৌন্দর্যায়নটা কিন্তু সত্যি সৌন্দর্যায়ন ঘটেছে। কিন্তু যেটা সমস্যা হয়েছে, তরলের গতিজাড্য, অর্থাৎ সি বিচ থেকে যখন ঢেউ আস্তে আস্তে উঠবে, এই ওঠার সময় এইটা যদি সি সারফেস হয়, তাহলে তার উপর দিয়ে ঢেউটা এইভাবে রোল করে আসার কথা। কিন্তু ওল্ড দীঘাতে সমুদ্রের তলা দিয়ে ঢেউটা ঠিক এইভাবে এসে উল্টো দিক দিয়ে ঘুরে যায়। এই তলা দিয়ে এসে যখন উল্টো দিক দিয়ে ঘুরে যাচ্ছে, যখনই সি সারফেসের উপরে সমুদ্রের ঢেউ যখন ফেস করে, অর্থাৎ ল্যান্ডকে যখন ফেস করে, সেটাকে বলা হয় স্টর্ম সার্জ বা সোয়াশ। আমি একটু সুদীপের কাছে আসবো। আমি এইখানে অর্থাৎ সৌন্দর্যায়নটা তো একটা নিশ্চয়ই খুব জরুরি বিষয়। চোখের সৌন্দর্যটা মনকে খুব ভালো রাখে, একটা শহর দেখতে সুন্দর হবে। কিন্তু যে ব্যাপক ডিফরেস্টেশন হয়েছে শহরে, গঙ্গার ইয়েগুলোকে যেভাবে বাঁধিয়ে রাখা হয়েছে, বা হচ্ছে দীঘার ক্ষেত্রে, কারণ আজকে মুখ্যমন্ত্রী এই কথাটাও বলেছেন যে এই যে মাছগুলো নষ্ট হচ্ছে, সেটাকে ড্রাই করার কোনো উপায় আছে কিনা, সেই ব্যাপারে মানে একটা নতুন দিকের একটা মানে দিক নির্দেশ। এটাই তো চাই যে পোস্ট কোভিড যে শুধুমাত্র এক শ্রেণীর কন্ট্রাক্টর, মানে যারা সিমেন্ট ইস্পাতের কারবারি করে সব কিছু কংক্রিটাইজেশন, এর বিরুদ্ধে
একটা নিশ্চয়ই আওয়াজ তুলেছেন এবং মুখ্যমন্ত্রী তুলেছেন। আমি নিঃসন্দেহে বলতে চাই, আমি সুদীপের কাছ থেকে জানতে চাইব যে ভবিষ্যতের এই যে পরিকল্পনাগুলোর ক্ষেত্রে এই টেকনিক্যালিটিস ম্যাটারগুলো কি রাখা হবে? সত্যি কি অবশ্যই, আরো এক্সটেন্ডেড হইতে জায়গা হবে? এই সমস্ত কথাগুলো সেটা তো- কি শোনা হবে? সেটা মেনেই সরকার চেষ্টা করবে প্রাকৃতিক ভারসাম্যকে মাথায় রেখেই যা সৌন্দর্যায়ন সেগুলো যাতে হয়। এবং এটার পাশাপাশি সুজিতদা, আমি আপনাকে বলবো, গতবার আমফানে ওই রকম ক্ষয়ক্ষতির পরে গোটা কলকাতায় আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে 5 কোটির বেশি গাছ কলকাতা কর্পোরেশন থেকে লাগানো হয়েছিল। এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা কিন্তু নিজেরা রাস্তায় বেরিয়ে এসে যেভাবে হাজার হাজার গাছ লাগিয়েছে, এটা কিন্তু এই মেসেজটা আমরা যারা মানে ইয়াং জেনারেশনকে প্রতিনিধিত্ব করছি, আমরা যদি এই সময় থেকে যা হয়েছে নতুন করে যে শুরুটা সেটা যদি আমরা করতে পারি, আগামী দিনে নিশ্চয়ই এই রকম যে বড় ঝড় বলুন, প্রাকৃতিক বিপর্যয় বলুন, সেটা থেকে আমার মনে হয় আমরা উদ্ধার হতে পারবো। এটার পাশাপাশি আমি যেটা বলবো, মুখ্যমন্ত্রী যে ব্যাপারগুলো আপনি যেটা বললেন, অত্যন্ত ইনোভেটিভ একটা আইডিয়া। এই ইনোভেটিভ আইডিয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এরকম আইডিয়া আমাদের দিয়েছেন এবং সেগুলো হয়েছে। যেমন আপনাকে যদি বলি, জল ভরো জল ধরো, বাংলায় কিন্তু জল ভরো জল ধরোর মতো একটা প্রকল্প প্রথম আমাদের ম্যানিফেস্টোয় ছিল, আমরা 50,000 পুকুর কাটবো 3 বছরের মধ্যে, 1.5 লাখের বেশি জল ভরো জল ধরো, অর্থাৎ রুক্ষ যে জেলাগুলো, সেই জেলাগুলোতে ওই জল ভরো জল ধরোর পুকুর থেকে ওই জলটা নিয়ে যাতে চাষ করা যায়। সুতরাং এরকম বহু জিনিস আছে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আসছি না, আমি শুধু আমার আগে বিজেপি প্রতিনিধি যে কথাগুলি বললেন, যে আমি আপনার প্রশ্নের উত্তরগুলো পেলাম না, যে শুভেন্দু বাবু কোথায়। আমরা যতদূর জানি সংবাদ মাধ্যমে দেখেছি, আমি আপনাকে উত্তরটা দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে চ্যানেল থেকে আমার আওয়াজটা কমিয়ে দেওয়া হয়েছিল, তাই আপনি উত্তরটা পাননি। আমি উত্তরটা দিয়েছিলাম আপনাকে, আমাকে যখন সুজিতদা জিজ্ঞেস করেছিলেন আমি উত্তরটা দিয়েছিলাম, সেটা আমার আওয়াজটা মিউট করে দেওয়ার ফলে আপনি বোধহয় পাননি। আমি সুযোগ পেলে এবং আমার আওয়াজ যদি না মিউট করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই জানবো। আচ্ছা, তুমি শুভেন্দু না, আসলে সময়টা আমি তো অদ্ভুত লাগছে শুভেন্দু অধিকারী সুদীপ, আমি যখন কথা বলছি আমার আওয়াজটা কেন মিউট করে দেওয়া হলো? আমি তো উত্তরটা দিচ্ছিলাম মানে যখন সুদীপ জিজ্ঞেস নির্দিষ্ট করলেন। আছে। মানে আমার প্রশ্নটা ছিল হচ্ছে, নিঃসন্দেহে সুদীপ আবারও বলছে যে তারা কোথায়, শুধু না কে, যে বিষয়টা হচ্ছে শুধু সমালোচনা, আমি বলছি তারা কোথায়। শুধু সুজিত, 1 মিনিট, আমি আপনাকে দরকার হয় এগুলো পাঠিয়েও দেবো। বিজেপি কোর কমিটি, জ্যোতির্ময় বাবু এমপি আছেন বিজেপির, তিনি দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ওটা দেখেছি আমি এই বিষয়টা। তাহলে হ্যাঁ, এটা খুব ডেঞ্জারাস প্রবণতা, এটা খুব ডেঞ্জারাস। আমি জানি না এটাকে ফেক বলবে কিনা। আমার বিরুদ্ধে মামলা করবেন। যখন বাংলা এই বিপর্যয়ের মধ্যে রয়েছে, তখন বিজেপি সাংসদরা রাস্তায় না বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় বলছে সেন্ট্রালকে দিয়ে আমি খবর করিয়ে দিচ্ছি, আর বাংলাকে বেশি করে ডিফেম করুন, বাংলার মানুষ যাতে করোনায় আক্রান্ত হয়ে যান, আর বলুন আশ্রয় শিবিরে নিয়ে গিয়ে মানুষকে বোঝান যে ওরা হচ্ছে বাংলার ঘর পাবে, ওই জন্য ওদেরকে ওখানে রাখা হয়েছে। যদি বিজেপির এমপিরা তারা নির্বাচিত সাংসদ হয়ে এই ভূমিকা এই ডিজাস্টারের সময় পালন করেন, আমার মনে হয় এটা বাংলা শুধু নয়, ভারতবর্ষের লজ্জা, এটা গণশত্রু, বাংলার শত্রু, এদেরকে বয়কট করা উচিত। না, এটা আমি গতকালই দেখেছি। আপনি তো মারাত্মক অভিযোগ, এটা পুরো সময়টা দিচ্ছেন যে আমি কি সুযোগ পেতে পারি কথা বলে? না, সুযোগ তোমাকে দিয়েছি এবং তুমি বলো, কিন্তু আমার প্রশ্নের সময় তুমি বলছো। হ্যাঁ, বলো। এটা মিথ্যে তথ্যগুলো দিচ্ছে, উত্তরটা দিই আমি। প্রথমত জিজ্ঞেস করতে চাই এই তৃণমূলের ভাই সুদীপকে, ভাই 5 কোটি মানে আপনি জানেন? 5 কোটি মানে 500 লাখ। কলকাতায় 500 লাখ যদি গাছ লাগানো হতো তাহলে কলকাতা আমরা অন্তত থাকতে পারতাম না, সুন্দরবনের থেকে আরো সুন্দর একটা জঙ্গল হয়ে যেত। আমাকে একটু দেখাবেন 5 কোটি গাছ কোথায় লাগিয়েছেন? আসলে আপনারা গল্পের করে গাছে তুলতে কোথায় নিয়ে যাচ্ছেন কোনো জ্ঞান নেই, কোনো আপনাদের ধ্যান ধারণা নেই। ঠিক আছে, আমি সুদীপের কাছে যখন আসবো সুদীপ তখন বলবে। ঠিক আছে, না 5 কোটি শহরে না। আরে এই নির্বাচন এখন হয়ে গেছে, ওইভাবে আসা যায় না, ওইভাবে বিতর্কিত করতে চেও না। আমি কেয়ার কাছে আসছি, কেয়ার কাছেই আছি। সুদীপ আসবো। হ্যাঁ, নেক্সট। বিধায়কের প্রশ্ন যখন করছে সুজিত দা, খুব দুঃখজনক ভাবে বলছি, এই পশ্চিমবঙ্গে আমফানের সময়ও যেমন দেখা গিয়েছিল, ঠিক এই ইয়াসের পরেও দেখা যাচ্ছে যে এই ইয়াসের পরে সেই রাজনীতি হচ্ছে, নোংরা রাজনীতি হচ্ছে। মাননীয় বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি গেছেন, তাকে আটকে দেওয়া হয়েছিল, তার গাড়ি আটকে দেওয়া হয়েছিল, গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, তাকে বলা হয়েছিল কেন রাস্তায় বেরিয়েছেন। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন বিধায়ক তো বিভিন্নভাবে
আটকে দেওয়া হচ্ছে। ছবিটা এবং দেখাবেন। এই উনি বড় বড় কথা বললেন না, ছবিটা safe room নিয়ে। দেখাবেন, ওনার ওখানে কি কোনো ঘটনা আরে ঘটে? কেয়া এক সেকেন্ড, ওনার কাছে তো কেন্দ্রীয় বাহিনী আছে, না, কি করে আমার আটকাবে? দেওয়া হলে আমি নিশ্চয়ই বলবো, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে। না, কালকে পুরুলিয়ার যে ঘটনাটা সুদীপ বলল, কালকে সুদীপ দেবাংশু সুপ্রিয় এরা সবাই এটাকে এই নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। এটাকে কি ফেক নিউজ বলবে না? এটা শুধুমাত্র আমরা গতবার দেখেছি। ওকে ওকে, যারা রাজনৈতিক কথা শুনলাম, নোংরা রাজনীতি। আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে শুভেন্দুবাবুর সাথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তথাপি কি করে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্নটার উত্তর আমি কেয়ার কাছ থেকে নেব। এবং অবশ্যই সুজিতবাবুর বক্তব্য শুনবো। তার কারণ হচ্ছে যা ডিজাস্টার হবার হয়েছে, এই ডিজাস্টারের যে তীব্রতা এতটাই ছিল, সেই তীব্রতার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ, তবে ক্ষয়ক্ষতির পরিমাণের ক্ষেত্রে বাংলার মানুষ অ্যাফেক্টেড। কোনো জায়গায় কেউ হিসেব চাইবেন, নিশ্চয়ই চাইতে পারেন। ক্যাগ আছে আমাদের দেশে, অটোনোমাস বডিগুলো রয়েছে, সব কিছুই হবে। কিন্তু হচ্ছে কেন্দ্র কতটা এই ক্ষেত্রে রাজ্যগুলোর পাশে দাঁড়াচ্ছে, আমরা আমফানের সময় দেখেছিলাম, নির্বাচনের আগে আমফান দেখেছি, নির্বাচনের পরে ইয়াস দেখছি। সুতরাং এই ব্যাপারটা তুল্যমূল্যভাবে কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যম এর হিসেব নেবে, অন্তত আর+ নিউজ তো নেবেই, প্রশ্ন করবে এবং তার সাথে সাথে উত্তরটাকে কিভাবে পেতে হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।